খুশি হতেন? এই তর্কে আমার যুক্ত হওয়া উচিত না। আপনারা চাপড়া রাখলে খুশি হতেন? 12 হাত কি বলে কাপড়ের 13 হাত বিচি হয়ে গেছে। মাসুদ কামাল, আমরা দেখতে পাচ্ছি যে এরকম বেশ কিছু পরস্পর বিরোধী বক্তব্য এখন আমরা বিভিন্ন মানুষ বলছেন, এবং শুধু বলছেনই না, পরস্পর বিরোধী নানান ধরনের কাণ্ড কারখানা হচ্ছে। যেমন জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন অলি আহমেদ। তিনি মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের বিরুদ্ধেই এক ধরনের যুদ্ধ করেছেন, কারণ ওই সময় জামাত ইসলামের যে রাজনৈতিক অবস্থান ছিল এবং পাকিস্তানের পক্ষে তারা ছিলেন, তো ওই সময় তিনি যাদের বিরুদ্ধে ছিলেন তাদের পক্ষ হয়ে তিনি এখন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন। আপনার কি মনে হয় যে এই যে স্ববিরোধী রাজনীতির একটা বিরাট উত্থান? না, এটা আমি মনে করি অলি আহমেদের এটি রাজনীতি। মানুষের রাজনীতি থাকতে পারে না, এক একজন এক এক রাজনীতি। যেমন আমি কিন্তু নিজে পার্সোনালি মনে করি জামাত তো একটা পলিটিক্যাল দল, তাই না? জামাত অলি আহমেদকে যে মনোনয়ন দিয়েছে, আমি তো মনে করি এটা তাদের একটা মাস্টার স্ট্রোক, এটা আমি মনে করি, পার্সোনালি মনে করি, এবং আমি এতে খুব খুশি। এখানে সে একসঙ্গে অনেকগুলি এক কাজ করছে কিন্তু জামাত ইসলাম। যেমন ধরেন তার দলে সে মুক্তিযোদ্ধাদেরকে ভিড়াইতে পারছে, অলি আহমেদ নিশ্চিত পরাজিত প্রার্থী হিসেবে দিয়ে দিয়েছে। যেভাবেই হোক সে তো ভিড়াইতে পারছে রে ভাই। অলি আহমেদ তো অনেক বড় মুক্তিযোদ্ধা। অলি আহমেদ তো জিয়া রহমানের সঙ্গে ছিলেন সারা জীবন। অলি আহমেদ তো বিএনপিতে অনেক বড় একটা মানে ছিলেন, উনি তো মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন। হ্যাঁ, এবং উনি খুব বড় বিএনপি করছেন। সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, ওই এলাকাতে 2টি আসনে তিনি একটা সময় এমপি হয়েছিলেন। হ্যাঁ, এমপি হয়েছেন। ওই একটা, তারপরে একটা ওনার বউকে দিয়েছেন, সেটা বউ এমপি হয়েছে। এরকম জনপ্রিয় ছিলেন উনি। এবং উনি তো আপনার এই পুরো আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন। শেষে আসন ভাগাভাগি নিয়ে উনি চলে গেছেন। এখন আপনি বলতে পারেন যে অলি আহমেদের ভীমরতি ধরছে, তারপরেও সে ভীমরতি প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাকে তো আপনি মুক্তিযুদ্ধ তো বুঝতে পারবেন না। যেমন আখতারুজ্জামানকে আপনি ধান্দাবাজ বলতে পারেন, পাগল বলতে পারেন, যাই বলেন, আপনি তাকে তো মুক্তিযোদ্ধা আপনি বুঝতে পারবেন না। এখন আখতারুজ্জামানকে, অলি আহমেদকে জামাত তার দলে নিতে পারছে রে ভাই। আখতারুজ্জামান তো দলে জয়েন করছে, আর উনি জোটে জয়েন করছে। এটা জামাতের ক্যারিশমা, কিন্তু আমি পার্সোনালি মনে করি জামাত একটা ক্যারিশমেটিক দল, সে ম্যানেজ করতে পারছে, তাদেরকে একসঙ্গে একটা মানে তাদের আস্থায় নিতে পারছে, এটা তাদের সাফল্য। এবং তাকে যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করছে, এটাকে আমি পজিটিভভাবে নিয়েছি। কেন জানেন? এটা পজিটিভভাবে নিয়েছি এই কারণে, ওনাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করার মাধ্যমে তারা কিন্তু আসলে বিএনপিকে একটু বিপদে ফেলাই দিছে। বিপদটা হলো এখানে, এখন বিএনপি কাকে কে ক্যান্ডিডেট করবে? বিএনপিকে ক্যান্ডিডেট করতে গেলে এই লেভেলের কাউকে ক্যান্ডিডেট করতে হবে। মাঝখানে আমরা শুনতেছিলাম যে এক সচিবকে নাকি ক্যান্ডিডেট করবে, কি কোন গণি নাকি আগে কোন এক ভদ্রলোককে কি করবে। এই সমস্ত জিনিস এখন বিএনপিকে চিন্তার বাইরে রাখতে হবে। এখন বিএনপির সামনে আমি দেখতেছি যে তার স্থায়ী কমিটি যারা নাকি আপনার খুব প্রবীণ নেতা যারা আছে, এদেরকে ক্যান্ডিডেট করতে হবে। আমি এতে খুব হ্যাপি হব যদি উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা মঈন খান এই ধরনের লোককে তারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করে, আমি খুব খুশি হব। দেখেন এই যে ইলেকশনটা, এই ইলেকশনে জামাত প্রার্থীর ফেল নিশ্চিত, কারণ উনি বড় জোর 90টা ভোট পাবেন। আমি হিসাব করে দেখছি 90-এর উপরে ভোট পাওয়া ওনার কোনো স্কোপ নাই এই জামাত ক্যান্ডিডেটের। হ্যাঁ, নারী যারা আছেন তারা পাবেন, আর তাদের জোটে আছেন সব মিলে 90টা ভোট আমার হিসাব আর কি। তো 90 ভোট দিয়ে তো আপনার 347, 3টা আসন তখন বাকি আছেন। তো 347 তো 90 পাইলে এটা কোনো আওয়াজই নাই। কিন্তু এই যে একটা তারা ইলেকশন করতেছে, এটা একটা গণতান্ত্রিক প্রসেসকে তারা চালু রাখতেছে। আমি তো জামাতের পলিটিক্সকে সাপোর্ট করি, বলি আমি মনে করি এটা তারা গুড স্টেপ নিছে। আছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সংসদে চালু আছে, এই প্রক্রিয়া চলতে থাকুক, এটি আমরা চাই দেশে একজন নাগরিক হিসাবে। কে আসতে পারলো না ব্যাপার না, কিন্তু দুইটা পলিটিক্যাল পার্টি তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নেবে, এটা আমি মনে করি এটা খুব ভালো হবে। কাজে অলি আহমেদের সমালোচনা আমি করতেই পারি, সারাদিনই করতে পারি। আমি ওনার এইটাকে এইখানে যাওয়াটাকে পছন্দ করি না, কিন্তু উনি যদি বলেন যে ভাই এইটাই আমার পলিটিক্স, তো পলিটিক্স ওকে ফাইন। এই যে গুপ্ত এবং গুপ্ত নয়, শুনেন একটা তর্ক, গুপ্ত জিনিসটা কি জানেন? গুপ্তটা তো একদম অবাস্তব কিছু না, গুপ্ত তো এক্সিস্ট করে। আপনার সত্যি কথা বলতে কি, আমি একটা কথা বলি আর মাঝখানে, এই ছাত্রদলের সভাপতি আছেন রাকিব, ও একবার একটা কথা বলছিল যে
এখন তো প্রমাণ হলো যে ছাত্র লীগের মধ্যে ছাত্র শিবির ছিল এবং কমিটিও পাওয়া গেল। যখন নাকি ফরহাদ অথবা সাদিক কায়েমরা আসলো, তখন কিন্তু রাকিব বলছিল যে আপনাদের তাহলে গত 15 বছরে নিশ্চয়ই আপনাদের কমিটি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদের কমিটি ছিল, সেই কমিটিগুলোর নামটা আমাদেরকে দেন। ছিল তো কমিটির নামটা কিন্তু শিবিরে দেয় নাই। দেয় নাই কেন? কেন দেয় নাই? দেয় নাই এই কারণে তারা বিভিন্ন দলে ছিল। তখন তো শিবির বলার কোনো সমস্যা নাই, শিবির তো তখন তো পাওয়ারফুল। দেওয়া উচিত ছিল তাদের যে এই আমাদের কমিটি ছিল, এই কমিটির লোকগুলো এখন এখানে আছে। দেয় না এই কারণে ওই লোকগুলো তখনও গুপ্ত ছিল এবং এই গুপ্ত লোকগুলি বিভিন্ন দলের মধ্যে মিশে গেছে, গুপ্ত অবস্থায় আছে এবং বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে। তারা স্ট্র্যাটেজি কারণেই ছিল, আমার কোনো আপত্তি নাই, এটা তাদের স্ট্র্যাটেজি থাকতেই পারে, কিন্তু তারা তো নামগুলো দেয় নাই এবং না দেওয়াটা প্রমাণ করে যে তারা এখনো ওভাবেই থাকতে চায়। তারা নিজেদের প্রকৃত পরিচয়টাকে ঢেকে অন্য পরিচয়ে থাকতে চায় এবং এই যে মানসিকতাটা, এই মানসিকতার কারণে গুপ্ত জিনিসটা এখনো রয়ে গেছে এবং তারেক রহমান সাহেব এই মানসিকতার কারণেই এই কথাগুলি বলেন এবং তারেক রহমান সাহেব এটাও ধারণা করেন বলে আমার ধারণা যে ওনার দলের মধ্যে অনেকে আছে যারা নাকি আসলে না থাকতে তো পারে, হ্যাঁ থাকতে পারে, কারণ এটা তো প্র্যাকটিসের ব্যাপার। যারা এখন স্টুডেন্ট আছে, গুপ্তরা সবসময় সরকারি দলে লুকায় না, এখন হয়তো ওখানেও আছে, এখানেও সব জায়গায় আছে, কোথায় আছে আমি তো জানি না, ওর তো নামটা তো প্রকাশ করে নাই, প্রকাশ করা ক্ষমতার মধ্যে লুকালে তো সুবিধা আছে, অথবা ওখানে যারা হয়তো তাদের স্ট্র্যাটেজি কারণে আছে। কাজেই গুপ্ত বলাটা তারেক রহমান সাহেবের খারাপ হয়েছে এটা আমি মনে করি না, উনি এটা বলতেই পারে, কারণ উনি হয়তো আনকমফোর্ট ফিল করতেছে ওদের কারণে, কিন্তু বলতে পারছে না কারণ ওনার কাছে প্রমাণ নাই। গুপ্ত শব্দটা অভদ্র না, কারণ অনেক আমি মনে করি এই সময় মব যেটা হচ্ছে এটা গুপ্ত বলে মব হচ্ছে না, মবটা বেসিক্যালি হচ্ছে ফ্যাসিস্টের দোষর এই কথা বলে অথবা ফ্যাসিস্ট বলে একজন লোককে দোষর বলে তাকে পিটানো হচ্ছে, একজন লোককে ফ্যাসিস্ট বলে তাকে পিটানো হচ্ছে, এটা হলো সমস্যা, এটা হলো মব। এবং আমি মনে করি যারা এগুলো করছে যে ফ্যাসিস্টের দোষর বলে পিটায়, তারা বেসিক্যালি ফ্যাসিস্টের বাপ, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ ফ্যাসিজম তো ভাই গাছে ধরে না, ফ্যাসিজম জিনিসটা কি, তাই না? এটাই তো যে আমি যা বলবো এটাই, অন্য কর্ণের কথা কোনো মূল্য নাই। এখন আপনি ফ্যাসিস্ট বলে আপনি একজনকে পিটাতে পারেন, কেউ না করবে না। ও ছাত্রলীগ করতো, একতা করতো, ওদের পিটাও, এটা কি আইনে বলে? আইন এটাকে দেয়? আপনি তো বলতেই পারেন, আপনি যদি মনে করেন ছাত্রলীগ, সেটা গভর্নমেন্ট দেখবে। যদি সে ছাত্রলীগ একতা করতো, গভর্নমেন্ট দেখবে। আপনি পুলিশকে বলেন এই লোকের ছাত্রলীগ করতো, পুলিশ থেকে ধরে আনবে যদি সে এখন কোনো অন্যায় করে। এখন একতা করতে যদি অপরাধ হয়, তাহলে একতা তো ওরাও অপরাধ করছে, একতা তো সার্জিসে করছে, হাসনাত আব্দুল্লাহ তো একতা করছে, একতা সে ছাত্রলীগ করতো না, তাহলে ওদের তো ধরা উচিত। তখন ধরতেছেন না, যে কথাটা আপনি একটু আগেও বললেন যে এই যে করছে, এই যে আপনার দেখেন, আমি একটা কথা বলি, এই যে গণভবনকে তারা জুলাই বানাইছে, স্মৃতির জাদুঘর বানাইছে। যে জুলাই জাদুঘর বানানো কোনো আপত্তি নেই আমার, এটা হওয়া উচিত, এত বড় একটা ঘটনা আপনাদেরকে জাদুঘর বানাবেন, কিন্তু আপনারা করলেনটা কি? তারা হুরা কইরা আপনাকে গণভবনটা করতে হবে। দেখেন বাংলাদেশের জাদুঘর বলে 3টা জাদুঘর আছে। একটা হলো জাতীয় জাদুঘর, যার আয়তন হলো 7.82 একর, মানে প্রায় 8 একর জায়গার মধ্যে একটা জাদুঘর করছে। ভবনটা অর্ধেক জায়গাতে, অর্ধেক জায়গা খালি। আর আরেকটা হলো আপনার মুক্তিযুদ্ধ জাদুঘর, সেটার আয়তন হলো 0.82 একর জায়গার মধ্যে করছে, তাও এটা আবার ট্রাস্টের, ওটা সরকারের না। আরেকটা করছে জুলাই জাদুঘর, এটা পরিমাণ হলো 14 একর জায়গার উপর। আমার কথাটা হলো আপনি জাদুঘর করেন, তাহলে জুলাইটাকে মুক্তিযুদ্ধের চেয়েও বড়, জুলাইটাকে আমাদের জাতীয় জাদুঘরের চেয়ে বড়। আপনি জাতীয়, আমি তো মনে করি মুক্তিযুদ্ধ জাদুঘর আলাদা করার কোনো দরকার নাই, আমাদের একটা ন্যাশনাল মিউজিয়াম থাকবে, তার মধ্যে একটা কর্নার থাকে মুক্তিযুদ্ধ, একটা কর্নার থাকবে আপনার কি বলে ওই জুলাই, একটা কর্নার থাকবে এরশাদ বিরোধী আন্দোলন। আপনি বিভিন্ন রকম কর্নার রাখেন, জাদুঘর জিনিসটা একটা মিউজিয়াম রে ভাই, এখানে সমস্ত কিছু আমরা পাবো। জাতীয় জাদুঘরে কিন্তু আপনার এই যে জিয়াউর রহমানের যে প্রতীকগুলি, জেট ফোর্সের এগুলি সব আছে, কিন্তু তো মুক্তিযুদ্ধ জাদুঘর আলাদা করা তো আমি পক্ষে না, আপনি এটা জানেন, সব এক জায়গায় রাখেন। তো এইগুলি করে যেটা হচ্ছে যে ওই আপনার মানে 12 হাত কি বলে 13 হাত বিচি হয়ে গেছে।
তো এই পিছিয়ে তার করতেছে একটা সময় মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে সিদ্ধান্ত দিয়ে দিল ওইটাই হবে, তখন তো তার বিরুদ্ধে বলার কেউ নাই। আপনি যে প্রাইম মিনিস্টারের বাড়িটাকে এভাবেই করলাম, ঠিক আছে, শেখ হাসিনার আপনার প্রতীক মনে করছেন, তো শেখ হাসিনার প্রতীক ওখানেই করতে হবে। আগামীকালকে যখন আরেকজন সরেছে আসবে তখন ওইটা আরেকটা জাদুঘর হবে, হতেই থাকবে এগুলি। আশা করা যায় যে আগামীতে কোনো স্বৈরাচার আসবে না, কারণ এটা হতে গেলে এই জাদুঘর বানানোর জন্য উপদেষ্টা লাগবে, উপদেষ্টাকে আবার জাদুঘরের সভাপতি হতে হবে, আবার উপদেষ্টার স্ত্রীকে সেটা ডিজাইনার হতে হবে, আবার তার কোম্পানিকে দিয়ে আবার ওই বানাতে হবে। এনসিপি সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন অলি আহমেদ, তাহলে তো সেই পুরনো সেই অতীত সেই জায়গাতেই তো তরুণরা থেকে গেল। আসলে একটা কথা বলি আপনাকে, যেমন ও যেটা বললো না যে গাজী নজরুলের ব্যাপারে এতগুলো নিউজ হয়েছে, ওই প্রতিমন্ত্রীর ব্যাপারে নিউজ হয় নাই কেন? আচ্ছা আমি ঠিক আছে আমি বুঝলাম এটা এআই, কিন্তু এটা এআই না, ধরেন এআই না, ধরেন জেনুইন নিউজ হয় নাই, যদি নিউজ হতো তাহলে কি গাজী নজরুল শুদ্ধ হয়ে যেত না? ওই মন্ত্রী শাস্তি পেত। আচ্ছা ওই মন্ত্রী পদে বৈশা করতে পারে এই ধরনের কাজে একটা বৈষম্য দূর হয়ে একটা সমতা আসে। না বৈষম্যের ব্যাপার না, আমার কথা হলো এটা তো ইথিক্যাল পজিশন যে আপনি আসলে এই ধরনের ব্যাপারের পরে পদে থাকতে পারেন কিনা। তৈরি করে ওই ঘটনাকে চাপা দিতে হবে, এটাই রাজনীতি। আমরা চাপা দিতে যাচ্ছি না, আমরা মাসুদের মন্ত্রী ফরহাদের ব্যাপারে আপনারা কেন পদক্ষেপ নিলেন না, এটা জবাব। আমরা আপনি এটা আনইথিক্যাল মনে করেন কিনা যে একজন মন্ত্রী এরকম অশ্লীল ভিডিও ভাইরাল হলো, আমরা একটু মাসুদের কথা বলতে দেই। যে উনি এটাকে আনইথিক্যাল মনে করেন কিনা, একজন মন্ত্রীর এই ধরনের অশ্লীল ভিডিও আসছে, এটা উনি আনইথিক্যাল মনে করেন। ভাই ঘটনাটা হলো কি যে আমি মনে করেন ছোটখাটো একটা চুরি করছি, এখন উনি মনে করেন বড় একটা চুরি করছে, ধরা যাক কথার কথা, এখন ওনার বড় চুরিটা কিন্তু আমার ছোট চুরিটাকে জাস্টিফাই করে না, জাস্টিফাই করার প্রশ্ন। হ্যাঁ, তাহলে আলোচনা শেষ। ওরা আমি ওটা কেন বলবো, দেখেন না ও চুরি করছে, তো ও চুরি করছে, দ্যাট ইজ নট মাই ইস্যু। আমার ইস্যু হলো যে আমি করলাম ভাই সরকার দলের মন্ত্রী এবং আমির জামাত ওনাকে বহিষ্কার করছে, একই লাইনে যাচ্ছেন কিন্তু, এবং এটা নিয়ে জামাতকে যে পরিমাণ সারা দেশব্যাপী চাপে রাখা হয়েছে, এরপর তারেক রহমান তার মন্ত্রীর ব্যাপারে কি পদক্ষেপ নিছে? ভাই এটা একজন নাগরিক, জামাতকে চাপে রাখছে কে, গভর্নমেন্ট নাকি সাধারণ মানুষ? সবাই মিলে, যেমন আমি মিডিয়া সবাই মিলে, সকল দল মিলে, যে আপনার এই তর্কে আমার যুক্ত হওয়া উচিত না। চাপে না রাখলে খুশি হতেন? আপনার কাছে ফিরবো, আজকে সময় পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, আমাদের একটা বিরতি নিতে হবে। বিরতি না নিলে পরে আমাদের এইসব বিষয় নিয়ে ব্যস্ত হয়ে থাকলাম। একটা কথা বলেন, কোথায় গেল সেই প্রতিশ্রুতি, বৈষম্য সমাজ, কোটামুক্ত বিশ্ব? ধরেন এই ছাত্র দল, এই শিবির, এই বিএনপি, এই জামাত, এরাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে 24-এ, এবং এরা একসঙ্গে না থাকলে আন্দোলন সফল হইতো না। ওই সামনের নাহিদটাই যেই থাক, পেছনে কিন্তু এরাই ছিল। তো এরা থাকার কারণে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। হাসিনা চলে গেছে, হাসিনা চলে যাওয়ার পর এরা এখন মনে করতেছে যে পুরো দেশটা এখন আমাদের দুইজনের, এখন আর হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, দেশে কেউ নাই, আমরা দুইজনে এখন রাজ করবো। এই দেশটা একটা কেক, এই কেকের কত অংশ আমি পাবো, কত অংশ ও পাবে। মূল ঘটনা এখন সামনে বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচন ঘনে আসছে, ওখানে ওটা আধিপত্য বিস্তার করতে হবে। এই জন্য ছাত্র দলের একটু মানে অস্থির হয়ে গেছে, আমাদের আধিপত্য, আমি ক্ষমতায় আসছি, আমি আধিপত্য বিস্তার করব। এই দুইজনের মধ্যে ঝামেলাগুলো এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। জামাত মনে করতেছে যে আগামীতে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে 2031 নির্বাচনটা হবে। তত্ত্বাবধায়কের ইতিহাস বলে যে সরকারি দল হেরে যায়, বিরোধী দল জিতে, কারণ আমরা একমাত্র বিরোধী দল, আমরা ক্ষমতায় আসবো। এই স্বপ্নে তারা এখন নানাভাবে মানে গভর্নমেন্ট পার্টি যেটা আছে সরকারি দলকে নানাভাবে ডিফেম করার জন্য উঠে পড়ে লাগছে। কিন্তু দুইজনের কেউ এখনো কিন্তু মাথার মধ্যেই নাই যে শেখ হাসিনা গেছে, কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী বলেন অথবা আওয়ামী লীগকে হৃদয় দিয়ে আওয়ামী লীগ করে এমন লোকের সংখ্যা কিন্তু দেশে অসংখ্য। তাদের মাথার মধ্যেই নাই যে ওরা কিন্তু যে কোনো সময় এসে পড়তে পারে, তারা নিজেরা মারামারি করতেছে। এইটা কোনো ভালো ইঙ্গিত দেয় না। আর জামাতের যে জিনিসটা, জামাতের প্রতি মানুষের একটা বিশাল আস্থা ছিল এক জায়গায়, ওরা কিন্তু বলতো যে আমরা সৎ লোকের শাসন চাই। শুনেন, একজন লোক, সাধারণ লোক, সে একটা অন্যায় করলে কিন্তু মানুষের কিন্তু অত মাথা ব্যথা হয় না, কিন্তু যখন নাকি মসজিদের মুয়াজ্জিন অথবা ইমাম অথবা খতিব এর যে অর্ধেক অন্যায় করে, তখন কিন্তু ওটা নিয়ে মানুষ কিন্তু চিন্তিত হয়ে যায়, হইচই করে। এটা স্বাভাবিক। কাজেই
ওই কোন দলের কি ভিডিও দেখা গেছে ওটা যেমন, আর উনি একটা মানে প্রায় নাবালিকা মানুষ মেয়েকে নিয়ে এগুলি করতেছে, এটা অনেক বেশি। মানে এটা হলো কি জানেন, পুরো দলের উপরে কথা আসছে, কারণ এই দলটা তো এগুলি বলে না, এই দলটা মুখে বলে এক কথা, কাজে করে আরেকটা, এটা মানুষ কিন্তু মিলাইতে চায়। কাজে এইগুলো নিয়ে আমি মনে করি তাদের দুই দলের উচিত এখন মাথায় রাখা যে আমরা যদি বেশি কিছু করি তাহলে ফাঁক দিয়ে কিন্তু অন্যরা ঢুকে পড়বো। এটা মাথায় রাখলে ভালো হবে আর কি। এই যে একটি পরিস্থিতি, যে পরিস্থিতিতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে পরস্পরের চরিত্র হননে ব্যস্ত এবং চরিত্র হননকারী বহু কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারছি, এমন নয় যে ঘটছে না বিষয়গুলি। আপনার কি মনে হয় যে রাজনীতি আসলে কি প্রকৃতি একটি সুস্থ ধারার দিকে এগুচ্ছে? জুলাইয়ের তো প্রতিশ্রুতি ছিল রাজনীতি সুস্থ ধারায় ফিরবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটা চালু হবে। আমরা দেখলাম যে নির্বাচনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার বাসায় গেলেন, চিফ হুইপের বাসায় গেলেন। তাহলে এখন কেন এত সংঘাত? দেখুন, আমি শুরুতেই বলি আপনাকে, ৫ আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত যে ছাত্র রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি হোক, সেই জায়গাটার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমান তালে কাজ করে যাচ্ছে। যেমন একটা দেশ গঠনের ক্ষেত্রে সকল কিছু সমন্বয় লাগবে, বিরোধী দলের সমন্বয় লাগবে, একজন সাংবাদিকের সমন্বয় লাগবে, একজন ব্যবসায়ী সমন্বয় লাগবে, কালচারাল ব্যক্তিত্বের সমন্বয় লাগবে। এভাবে প্রতিটি সেক্টরে যেই ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বা রিসোর্সগুলো আছে, সেই জিনিসগুলো সকলের সমন্বয় গঠনের জন্য ঘটছে। আমরা সমন্বয় গঠনের জন্য আপনি দেখেন আগের মতোই দলীয় লোকজন নিয়োগ হচ্ছে। দেখুন, আমি সেই কথা, আপনার দলীয় লোক নিয়োগের ব্যাপারটাও আপনি বলছি, সেই সমন্বয় গঠনের জন্য কিন্তু রাষ্ট্রপ্রধান হওয়ার পর উনি সেই কাজগুলো করেছেন এবং এখনো করে যাচ্ছেন। নিয়োগের যে প্রশ্নটা করেছেন, একটা ধ্বংসস্তূপ এবং 17 বছরের সকল অব্যবস্থাপনা, আপনি সব জায়গায় যেখানে হাত দিবেন সেখানেই ভঙ্গুর অবস্থা। আপনি যে অব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যাপার, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেসিক নিডস পর্যন্ত সকল জায়গায় একটা ভালনারেবল অবস্থা করে দিয়ে গেছে। একটা ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্রপ্রধান সেখানে টেনে নিয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনি তো চাইলেই আপনার বিশ্বের যোগ্য না, এবং আপনার মানে এই যে এখন বর্তমান সময়ে যত ম্যাক্সিমাম এখন পর্যন্ত আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক আমলার উপরে ডিপেন্ড করতে হয় এবং তারা বিভিন্ন খাতে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করে, এখনো কিন্তু এটা চলমান আছে। প্রতীকে আসছে যে এমন আমলাদের নিয়োগ হচ্ছে যারা কিনা খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল। আপনাকে একটা 17 বছরের যে অব্যবস্থাপনা, 17 বছরের যে ফ্যাসিজম কায়েম করেছে, এটা থেকে আপনাকে বের হতে হলে সময় লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা চাইলে যেই কোনো কিছু যে খুব শীঘ্রই করে ফেলতে পারবো না। আপনি একজন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা ডেফিনেটলি কোয়ালিফাইড, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন আছে এবং তাদের অফকোর্স এবং তাদের এক্সট্রা ডিগ্রি আছে এবং স্ব জায়গায় সে যোগ্য, এবং সরকার মনে করেছে সরকারের যেই দূরদর্শী চিন্তা আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, সাম্য মানবিক ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে সরকারের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশীদার হতে পারবে কারা? দোজ হু আর দ্য মোস্ট ক্রেডিবল, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট দায়িত্ব প্রাপ্ত করছে বিভিন্ন ডিপার্টমেন্টে। সেই জায়গায় অবশ্যই সরকার এটাই চিন্তা করবে যে কাদেরকে দিলে এই ডিপার্টমেন্ট এনরিচড হবে। যে কোটা নয় মেধা, এটা ছিল স্লোগান ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ। এমনও স্লোগান আমরা দিতে দেখেছি ডাকসুর ভিভিকেও, যে নাহিদ ইসলামকেও দেখেছি আমরা যে তারা স্লোগান দিচ্ছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো এরকম স্লোগান দিয়ে যখন একটা আন্দোলন সফল হলো, তারপর দেখা গেল যে প্রথমে স্লোগান যার নামে দেওয়া হয়েছিল তার মূর্তি ভাঙা হলো, সেটা ঠিক আছে, ভাঙলেন, কিন্তু এরপরে কি শেখ মুজিবকে আরো আগেই বাদ দেওয়া হয়েছে না? কিন্তু আমরা 18-তে শেখ মুজিবের বাংলা বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলা, 24-এ মুজিবের নাম খুব একটু বৈষম্যের ঠাঁই নাই এটা বলে নাই। মোস্ট প্রবাবলি মানে কাজী হাসান ভাইও একমত হবেন। 24-এ বঙ্গবন্ধুর নাম সেভাবে উচ্চারিত। নাহিদ বলেছেন, সার্জিস বলেছেন। 16 জুলাই পর্যন্ত সার্জিসের বক্তব্য এটা ছিল, হাসনাতের বক্তব্য এটা ছিল, ইভেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিয়াজুলের স্লোগান এটা ছিল, অনেক আছে 16 জুলাই পর্যন্ত। এরকম হলো, ঠিক আছে, যখন রাজাকার বলে মার্চ শুরু করলো 16 জুলাই পর্যন্ত, ঠিক আছে, তো বুঝলাম। তো একটা কিছু তো ছিল, আপনারা তো বৈষম্য দূর করবেন বলেছিলেন, তারপরে আপনারা বলেছিলেন যে কোটা পদ্ধতি এই জায়গাতে মেধা দিয়ে প্রতিস্থাপিত হবে। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বা এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ও মেধাকে মূল্যায়ন করা হয়েছে? কোটা সত্যি দূর করে দেওয়ার কোনো চেষ্টা চলেছে বা কোটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে, নাকি নতুন কোটা আমদানি করা হয়েছে? আর যদি তাই হয়ে থাকে তাহলে সেই প্রতিশ্রুতির কি হলো? যে স্লোগানটা দেওয়া হয়েছিল নাটক কম করো প্রিয়, তারপরে এত নাটক কেন তাহলে হচ্ছে? দেখেন, 24-এর যে আকাঙ্ক্ষাটা মূলত ছিল যে একটা বৈষম্যহীন একটা নিরাপদ বাংলাদেশ, নিরাপদ ক্যাম্পাস। আপনি যখন আমার প্রোগ্রামে এসে হামলা করবেন,
হামলা করার পর ধরেন একজন সাংবাদিক নিউজ করে দিবে সংঘর্ষ, তো এটা তো সংঘর্ষ না। ছাত্রলীগের সাথে কি আমাদের সংঘর্ষ হয়েছে? ছাত্রলীগ তো হামলা করছে আমাদের উপরে 16 জুলাই। আপনি এইটার মাধ্যমে মূলত আপনি বলতে আমি ওভারঅল সবাইকে বোঝাচ্ছি, আপনাকে না, মানে এটার মাধ্যমে হামলাকারী এবং ভিকটিম দুইজনকে সমান অপরাধী হিসাবে আপনি দেখানোর চেষ্টা করছেন। 24-এর পর কোনটা হওয়ার কথা? যে আমার দলে ধরেন আমি বলছি যে আমার দল সৎলোকের শাসন, আমার দলে যদি অসৎ লোক পাওয়া যায় আমার কাজ কি? তাকে এখান থেকে সরাই দেওয়া, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আপনি দেখবেন আমি এটা নিচ্ছি কিনা, হ্যাঁ আমি নিচ্ছি, কিন্তু অন্যান্য দলকে নিচ্ছে। 24-এর পর যদি পুরনো কালচারটাই থাকে তাহলে আপনি কিভাবে একটা মানে পজিটিভ ডেমোক্রেসির দিকে আপনি যাবেন? আপনি যদি দেখেন যে রিসেন্ট টাইমে সেই কালচার ঠিক করার দায়িত্ব কার আমি একটু ছিল? বলি, এটা সবারই ছিল, কিন্তু সবাই করছে কিনা এটি প্রশ্ন। রিসেন্ট টাইমে সিমিলার ঘটনায় কোন দল কি অ্যাকশন নিয়েছে আমরা একটু দেখি। যে প্রতিমন্ত্রী ফরহাদের ব্যাপারে একই রকম অশালীন ভিডিও, বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি। সিলেটের এমপি নাসারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এমপি গাজী নজরুল জামাত পদক্ষেপ নিয়ে বহিষ্কার করেছে। এনসিপি শওকত হোসেনের সিমিলার ভিডিও, অশ্লীল ভিডিও, এনসিপি তাকে বহিষ্কার করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাহাদাত জামিল তাদের একজন নেতা, তার এরকম অশালীন ভিডিও আসছে, তাকে তারা বহিষ্কার করেছে। তাহলে আপনি দেখবেন মোটামুটি সকল দলই তার দলের মধ্যে এই ধরনের অনৈতিকতা বা অন্যায়কে তারা প্রশ্রয় দিচ্ছে না, তারা মোটামুটি এক ধরনের শাস্তিমূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে যাচ্ছে। এখন আপনি যদি বিএনপিকে এইটার মধ্যে না আনতে পারেন সংশোধন প্রক্রিয়ার মধ্যে, তাহলে তো আসলে এটা হবে কিভাবে? যখন ছাত্রদল হসপিটালে হামলা করবে, আপনার মানে তারেক রহমানের তো উচিত ওই হামলাকারী কারা কারা এটা খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা। জুলাইয়ের প্রতিশ্রুতির সাথে যদি এই কর্মকাণ্ড এবং বহিষ্কারের সম্পর্ক কি? জুলাইয়ের প্রতিশ্রুতি ছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে না, সেটা এখন তারেক রহমানের তো উচিত। জুলাইয়ের প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে। ঢাকা আলিয়া যে হামলা করতে না পারে, এটা তারেক রহমান তাকে অ্যাকাউন্টেবল করবে যে তুমি কেন ঢাকা আলিয়া গেছো। কিন্তু বরং নয়নের ওখানে হামলা করাটাকে সেলিব্রেট করা হচ্ছে, আমরা দেখেছি নানান জায়গা থেকে এটা সেলিব্রেট করা হচ্ছে। এই ধরেন এরকম হামলার পর জাস্টিফিকেশন তৈরি করা, আরো বেশি জাস্টিফিকেশন তৈরি করা, তারপর হলো এটাকে সেলিব্রেট করা, এইটার মাধ্যমে সবাই মিলে আমরা চেষ্টা করছি। কিন্তু আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। বাসিদ, আপনাকে আমরা 30 সেকেন্ড বলতে বলবো। 30 সেকেন্ডের বেশি গেলেই আমি আপনাকে আপনার কথা থেকে অন্য কথা চলে যাব। ওনারা সৎ লোকের শাসন করবে। আপনি কত জায়গায় দেখবেন, দেবহাটা গৃহবধূর ঘর থেকে জামাত কর্মী আটক, স্টার স্ত্রী থাকার পর নারীর ঘর থেকে জামাতের সমর্থক আটক। এগুলো কিন্তু জাতীয় পত্রিকা, আমি কিন্তু নর্মাল বলছি না, বাংলাদেশ টাইমস, বার্তাবাজার, তারপরে আসেন আরটিভি, তাহলে আপনি বিবিসি আমাদের বলেন যে শেখ হাসিনা শাসনকে নিয়ে যে আপনারা এত সমালোচনা করতেন, তো এই পরিবেশ তো তার চাইতে ভালো কিছু। দেখুন, আপনাকে একটা হচ্ছে নৈতিক অবক্ষয়ের ব্যাপার এবং নৈতিক অবক্ষয়ের কি কোনো উন্নতি হবে না? নৈতিক অবক্ষয়ের উন্নতি তো যারা মিথ্যা রাজনৈতিক চর্চা করে বেড়াচ্ছে তাদের সবার আগে সচেতন হতে হবে। তাদের সব সময় তারা বলে তাদের একজন নেতা হতে হলে, আরে ভাই কয়জনে বহিষ্কার করছেন? অভাব নাই, অভাব নাই, অনেককে বহিষ্কার করেছেন, অভাব নাই, অভাব নাই। আরে ভাই তাহলে আপনি মানুষের তাহলে ধর্মের ইমোশনটাকে নিয়ে নৈতিকতার ইমোশন নিয়ে রাজনীতি কেন করবেন? আমরা এই পর্যায়ে অনুষ্ঠান শেষ করতে 30 সেকেন্ড সময় ছিল, আর সময় নেই। অনৈতিক কাজে লিপ্ত থাকবে, আবার নৈতিকতার দোহাই দিয়ে রাজনীতি করবে। শেষ লাইনটা আমরা মাসুদ কামাল আপনার কাছে শুনতে চাই। শেষ লাইন, নৈতিকতার দোহাই দিয়ে রাজনীতি করবে, শেষ এটা কেমন লাইনটা আমরা রাজনীতি জনাব হবে মাসুদ কামাল বাংলাদেশে? আপনার কাছে শুনতে চাই। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে আপনার আমাদের তো তরুণদের কাছে একটা প্রত্যাশা ছিল, আপনার কাছে আমি জানতে চাই সেই প্রত্যাশার কতটুকু আসলে পূর্ণ হয়েছে? খুব একটা পূর্ণ হয় নাই ভাই, খুব একটা পূর্ণ হয় নাই। সব আগের ধারাতেই চলছে, খালি চেহারাগুলি চেঞ্জ হয়েছে। সরকারি দল আগে যারা ছিল তারা নাই, তারা আউট হয়ে গেছে। এখন নতুন একটা সরকারি দল পাইছি, আর একটা বিরোধী দল পাইছি। একটা পার্থক্য আছে যে বিএনপি তো জামাতকে সহ্য করতেছে, আওয়ামী লীগ কাউকে সহ্যই করতো না। ওই পার্থক্যটুকু আছে, অতটুকু হয়তো পরিমিতি বোধ। কিন্তু আওয়ামী লীগের এই সহ্য না করার প্রবণতাটা শুরু হয়েছিল কিন্তু 10-12 বছর পরের থেকে। 10-12 বছর পরে কী হবে জানি না।